বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সাদিকা তাসনিন। গাজা দখলের অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আংশিক রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত আসে। ট্রাম্পের মধ্যস্থতায় জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতির আলোচনা তৈরি হচ্ছে নতুন শান্তির সম্ভাবনা। গাজায় সামরিক অভিযান থামানোর নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। গাজা দখলের কার্যক্রম আপাতত বন্ধ করে শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার নির্দেশ পেয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সরকারের এই নির্দেশের মানে হলো গাজায় অভিযান এখন বন্ধ, পরিস্থিতি সর্বনিম্ন সামরিক অবস্থায় নামানো হয়েছে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় আংশিকভাবে সম্মতি জানিয়েছে। হোয়াইট হাউসের উদ্যোগে প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ও মৃতদের দেহাবশেষ ফেরত দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে গাজায় আটক শত শত ফিলিস্তিনিকে। এর আগে রোববারের মধ্যে নিজের ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়তো হামাসের ওপর নরক নেমে আসবে বলে হুমকি দেন তিনি। তার সতর্কতার পর হামাস জানায় তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি, তবে কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনা চায়। হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, এটি শুধু গাজার নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত হতে পারে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরও জানায়, হামাসের প্রস্তাব গ্রহণের পর তারা যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা ইঙ্গিত দেয় বহু মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের দিকে এগোচ্ছে। তবে গাজার ভবিষ্যৎ প্রশাসন ও ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা এখনো চলছে। হামাস জানিয়েছে, এই বিষয়গুলোতেই স্থায়ী শান্তির ভিত্তি গড়ে উঠবে। সিরাজুম্মনি শুভ, নাগরিক। আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিরা। তাদের ইসরায়েলের কারাগারে অপরাধীদের সঙ্গে নোংরা পরিবেশে রাখা হয়েছে। এদিকে শেষ জাহাজটি আটকের পর আরও ৯টি নৌযানের ত্রাণ নিয়ে গাজার পথে থাকার কথা জানিয়েছেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও গতকাল আটক করেছে ইসরায়েল। পোলিশ পতাকাবাহী জাহাজটিতে ৬ জন আরোহী ছিলেন। তাদের আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে। সেখান থেকেই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি অবরোধ ভাঙার নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তারা ঘোষণা দিয়েছে, গাজার পথে রয়েছে ৯টি নতুন নৌযান। এই নতুন বহরে রয়েছেন সাংবাদিক, চিকিৎসক এবং মানবাধিকার কর্মীরা। বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম জানিয়েছেন, তিনিও কনসায়েন্স নামের একটি জাহাজে যোগ দিয়েছেন, যা এই নতুন অভিযাত্রার অংশ হবে। আমরা এই মুহূর্তে একমাত্র এই ৯টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে, সেভাবেই আমাদের পরিকল্পনা ছিল যে ওদের উপর কিছু হলেও আমরা যাতে এগিয়ে যেতে পারি। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা ইসরায়েলে অনির্দিষ্টকালের আমরণ অনশন শুরু করেছেন। আটক হওয়ার মুহূর্ত থেকেই তারা খাদ্য গ্রহণ বন্ধ রেখেছেন। কিন্তু ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গিভর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই আটক কর্মীদের মুক্তি নয়, কারাগারে পাঠানোই উচিত। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের দাবি, গত মাসে গাজামুখী এই বহরের ২টি জাহাজে ড্রোন হামলার অনুমতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শাশ্বতী সরকার, নাগরিক। ২ সপ্তাহের ব্যবধানে ভারতের মধ্যপ্রদেশ ও রাজস্থানে ১১ শিশুর মৃত্যুর সঙ্গে কাশির সিরাপের যোগসূত্র মিলেছে। এই পরিস্থিতিতে কোল্ড রিপ নামের কাশির সিরাপ বিক্রির নিষিদ্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। একই সঙ্গে সিরাপটি বাজার থেকে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২ দিনে তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলার সুঙ্গুর ভাটচাত্রামে অবস্থিত ওষুধ প্রস্তুতকারক সংস্থাটির উৎপাদন কেন্দ্রে পরিদর্শন চালানো হয়েছে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই কাশির সিরাপে ডাইথাইলিন গ্লাইকল নামক রাসায়নিকের উপস্থিতি যাচাই করতে নমুনাগুলো সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে।
খাগড়াছড়ির সহিংসতা ঘিরে ফের উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার করা ভারতের ইন্ধনের অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের দাবি, ঢাকার অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষায় অক্ষম এবং অন্যের উপর দোষ চাপানো তাদের অভ্যাস। বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ককে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেন, খাগড়াছড়িতে সহিংসতার পেছনে ভারতের ইন্ধন রয়েছে। এই মন্তব্যের জবাবে শুক্রবার নয়াদিল্লিতে কড়া প্রতিক্রিয়া জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। The interim government of Bangladesh, as you are aware, and we've spoken about it on several occasions, is unable to maintain law and order situation in the country and has this habit of routinely trying to shift the blame elsewhere. It would do well for them to introspect and conduct serious investigations into the action of local extremists committing violence, arson and land grab against the minority communities in the Chittagong Hill Tract. ভারতের দাবি, পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও ভূমি দখলের ঘটনা ঘটাচ্ছে স্থানীয় উগ্রবাদীরাই। তাই এসব বিষয়ে নিজেদের ভেতরে তদন্ত করাই এখন জরুরি। বাংলাদেশের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো না হলেও বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি অভিযোগ প্রত্যাঘাত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। ইফফাত আরা মিথিলা, নাগরিক। কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও সমরিতা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে দেশটিতে একটি হাসপাতাল স্থাপন নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সালমিয়া শহরের মিক্সিয়াকি রেস্তোরাঁয় কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদুল ইসলাম সভাটি পরিচালনা করেন। এতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, নেতৃবৃন্দ, প্রকৌশলী, ডাক্তার এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জাপানের ক্ষমতাশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি সানায়ে তাকাইচিকে নতুন দলের সভাপতি নির্বাচিত করেছে। নির্বাচিত সভাপতি সংসদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এর মধ্য দিয়ে সানায়ে তাকাইচি হতে যাচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কেইজুমির ছেলে শিনজিরো কেইজুমিকে পরাজিত করেন 64 বছর বয়সী সানায়ে তাকাইচি। এর আগে প্রথম দফা ভোটে 5 প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকাইচি দেশের অর্থনৈতিক নীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। চীন বিশ্বের শীর্ষ ধান ও গম উৎপাদক। গেল বছর 14 কোটি মেট্রিক টন ধান উৎপাদন করে বিশ্বের 27% সরবরাহ করেছে দেশটি। এবছর গম উৎপাদন 14 কোটি টন ছাড়িয়ে বিশ্বের 18% নিয়ন্ত্রণ করবে চীন। বছরে 50 বিলিয়ন কিলোগ্রাম শস্য উৎপাদনের লক্ষ্যে কাজ করছে চীনা সরকার। চীনের বিশাল ধান খেতে সবুজ ঢেউ, গমের সোনালী সমুদ্র। বিশ্বের অন্ন ভাণ্ডার এই দেশটি 2025-এ নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO জানিয়েছে, বিশ্ব খাদ্য মূল্য সেপ্টেম্বরে কিছুটা হ্রাস পেয়েছে। 2023-24 সালে 14 কোটি মেট্রিক টন ধান উৎপাদন করে চীন বিশ্বের 27% সরবরাহ করেছে। গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে চীন। 2024 সালে 14 কোটি 1 লাখ মেট্রিক টন গম উৎপাদন করে বিশ্বের 18% নিয়ন্ত্রণ করেছে। 2015 থেকে 24 সালে গড়ে 13 কোটি 50 লাখ মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে। চীন, ভারত ও রাশিয়া যৌথভাবে বিশ্বের 41% গম উৎপাদন নিয়ন্ত্রণ করে। গত বছর চীনে গ্রীষ্মকালীন গম উৎপাদনে অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হয়েছে। তবুও 2025-26 সালে 300 মিলিয়ন টন উৎপাদন বাড়বে। ধান উৎপাদন স্থিতিশীল রাখতে চীন 146 মিলিয়ন টন লক্ষ্য রেখেছে। গুয়াংশি, আনহুই ও জিয়াংসুতে খরা ক্ষতি করেছে। সরকার গম ও ধানের ন্যূনতম ক্রয় মূল্য নীতি চালু করেছে।
তারপরেও এবছর চীনের গম আমদানি 8 মিলিয়ন টন হবে, যা 2 মিলিয়ন টন বেশি। ধান উৎপাদন 208 মিলিয়ন টন, তবে দেশটিতে সয়াবিন ও কর্ন আমদানি কমছে। সরকার খাদ্য নিরাপত্তা জোরদার করতে 12 মিলিয়ন টন ভুট্টাও কিনেছে। ইশরাত জাহান, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।